হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা র্যান্ডম অ্যানিমেশনে নতুন আরেকটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা নাম হচ্ছে বাকি বা বাকি হানমা। তো যাই হোক, এই অ্যানিমে সিরিজটা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, বাট আমি যখন সোশ্যাল মিডিয়া চালাতাম, ফেসবুক, ইউটিউব, তখন বাকি হানমার প্রচুর এডিটিং ভিডিও আমার সামনে আসতো। আর বাকি হানমার এই এডিট ভিডিওগুলো দেখে আমার এই সিরিজটার প্রতি ব্যাপক আগ্রহ জন্মেছিল। এটা আমরা অনেক আগে আনতে চেয়েছিলাম, একটু লেট হয়ে গিয়েছে আনতে। তো যাই হোক, এই অ্যানিমে সিরিজটা শুরু করার আগে এই অ্যানিমে সিরিজ সম্পর্কে তোমাদের কিছু সংক্ষেপে তথ্য দিই। বাকি হানমা মূলত ফার্স্ট এসেছিল আজ থেকে প্রায় 30 বছর পূর্বে, 1994 সালে। আর 1994 সাল থেকে গত 30 বছর ধরে এটা প্রচলিত হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটার খুব বেশি পর্ব আসেনি। সব মিলিয়ে 126টা এনিমে পর্ব রয়েছে, আর একটা ফিল্ম রয়েছে, আর দুই একটা মনে করো যে ফিলার ভিডিও রয়েছে আর কি। তো যাই হোক, আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা সিজন 1 এবং সিজন 2 সম্পর্কে জানবো। 24 48টা এপিসোড, এবং 48টা এপিসোড মনে হয় না। তবে এই সিরিজের প্লট সম্পর্কে যদি আমি সংক্ষেপে বলি, সেটা হবে হচ্ছে এখানে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনিদের দেখতে পাবো, এবং যারা মনে করো যে এত ডেঞ্জারাস যে দুই হাত দিয়ে চাপা দিয়ে মানুষ খুন করে ফেলে, মানে টু মাচ ডেঞ্জারাস। এবং এই এনিমেটা খুবই ব্রুটাল একটা এনিমে, ব্যাপক ব্রুটাল। তো বাড়তি কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এতটুকু বেয়ার করার জন্য। তোমরা চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। এই জন্য যেটা করতে হবে, ডিসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। বিজ্ঞাপনের মতো চলতে থাকো, তোমরা তোমাদের মতো মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তবে আমি নিশ্চিত না আমি কতখানি বোঝাতে পারবো, কারণ অন্য ল্যাঙ্গুয়েজে বাকি হানমার এক্সপ্লেন গুলো খুব বেশি অ্যাভেলেবল নেই, কিংবা যেগুলো আছে সেখানেও খুব ভালো বোঝা যায় না। তো এই জন্য আমাদের স্ক্রিপ্ট রাইটার সর্বোচ্চ চেষ্টা করেছে শুধুমাত্র হিন্দি এক্সপ্লেন দেখে নয়, তারপরে মনে করে যে তোমার এপিসোড দেখেও চেষ্টা করেছে যতটা ভালো করা পসিবল ততটা ভালো করার। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো বাকি হানমার সিজনের প্রথম এপিসোডই শুরু হয় জাপানের একটা ক্লাস দেখিয়ে, যেখানে আমরা দেখি ক্লাসের টিচার সহ প্রত্যেকটা স্টুডেন্ট কারো না কারো ভয়ে থরথর করে কাঁপছিল। এমনকি টিচার যখন লিখতে যাবে তখন আমরা স্পষ্ট দেখতে পাই তার হাত কাঁপছিল। আর তখন একটা মেয়ে দাঁড়িয়ে বলে, স্যার আমি কি নার্স অফিসে যেতে পারি? তো এই কথা শুনে বাকি সকল স্টুডেন্টরা বলে, আমরাও নার্স অফিসে যাব। আর এখানে সবাই বলতে থাকে, স্যার আমরা নিজেরা নিজেদের হাত কাঁপা থেকে আটকাতে পারছি না। তো এখানে কেন তাদের হাত কাঁপছে? কারো হাত কিন্তু শীতের কারণে কাঁপছে না। অ্যাকচুয়ালি এই ক্লাসে এমন একজন রয়েছে যার ভয়ে সবাই কাঁপছে। তো তখন স্যারও কাঁপতে কাঁপতে বলে, আচ্ছা যারা যারা নিজেদের হাত কাঁপা থেকে বাঁচাতে পারছো না, তারা সবাই নিজেদের হাত উঁচু করো। তো এই কথা শুনে ক্লাসের সকল স্টুডেন্টরা নিজের হাত উপরে তোলে। কিন্তু এখানে আমরা একজনকে দেখতে পাই যে শান্তিতে ঘুমাচ্ছিল, আর ওকে দেখে মনে হচ্ছিল ওর এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই, এবং একটু আগে মারামারি করে এসেছে। অনেকগুলো ক্ষতের চিহ্ন ছিল হচ্ছে মুখে, আর এই ছেলেটির নামই হচ্ছে বাকি হানমা। তো এইটুক দেখে আমরা যেটা বুঝলাম, হতে পারে এই বাকি হানমার জন্য বাকি সবাই ভয় পেয়ে রয়েছে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই 3জন বখাটের স্টুডেন্ট, মানে ওরাও খুব ডেঞ্জারাস লেভেলের কিলার, ওরা বাকিকে মারার জন্য এসেছে। কিন্তু যখনই বাকি ওদের চোখের দিকে তাকায়, ওরা 3জনই ভয় থরথর করে কাঁপতে শুরু করে, কারণ এই পর্যন্ত তারা কখনোই বাকির মতো কাউকে দেখেনি। তো ওরা বলতে থাকে, ও মানুষ না পশু। তো ওরা তখন জিজ্ঞাসা করে, তুমি আসলে কি? তো এটা শুনে বাকি বলে, দেখো তোমরা তো জানো বেশি পপুলার হওয়া বা বেশি খ্যাতি অর্জন করা মানুষের জন্য বিপদের কারণ হতে পারে। তো এটা শুনে ওই 3জন এমন ভাবে কাঁপছিল যে তারা চোখের সামনে কোনো একটা মনস্টারকে দেখছে। তো এরপর বাকি সেখান থেকে চলে যেতে থাকে, আর যাওয়ার সময় বলে, তোমরা সবসময় আমার কাছ থেকে দূরে থাকবে, তা না হলে তোমরা পপুলার হয়ে যাবে। তো এটার মানে বুঝিয়েছে বাকি মরলেই তো পেপারে ছবি আসবে, পপুলার হয়ে যাবে, এরকম কোন একটা কিছু হবে। তো যাই হোক, এরপর আবারও সিন শিফট হয়, আমরা দেখতে পাই একটা দামি কালো গাড়ি বাকির স্কুলের সামনে এসে থামে, আর এই গাড়ির মধ্যে থেকে একটা বুড়ো লোক বের হয়, যার নাম হচ্ছে মিৎসুনারি টাকোগাভা। আর এই লোকটা অনেক বেশি ধনাঢ্য হওয়ার সাথে সাথে টাকোগাভা ফ্যামিলির হেড, আর তার একটা নিজস্ব ব্যবসা রয়েছে। সেই ব্যবসা হচ্ছে ফাইটিং এর ব্যবসা, মানে আন্ডারগ্রাউন্ডের 2 নম্বরই ফাইটিং এর ব্যবসা, সেটার ম্যানেজার আর কি। এবং টাকোগাভাও কিন্তু অনেক বেশি শক্তিশালী, তাকে দ্য হলো গ্রাউন্ড অফ মার্শাল আর্ট বলা হয়, মানে যে লোকটা মার্শাল আর্ট সম্পর্কে সবচেয়ে বেশি জানে। এবং যতজন মানুষ মার্শাল আর্ট শিখতে চায় বা ফাইট করে, তারা সবাই লোকটাকে লিজেন্ড মানে। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি ওই টাকোগাভা বাকির সাথে দেখা করতে এসেছে। তো সেই হিসেবে কিছুক্ষণ পর বাকিকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়, এবং বাকি প্রিন্সিপালের রুমে আসে। তো এখানে টাকোগাভা বাকিকে নিজের চোখের সামনে দেখে তো অনেক খুশি হয়, এবং বলে,
वाह আমার নতুন চ্যাম্পিয়ন চলে এসেছে। তো এটা শুনে বাকি বলতে থাকে বারায়া মুঝে চ্যাম্পিয়ন বলানে কে লিয়ে, তুই বল আমার কাছে কি চাইতে এসেছিস। মানে অনেকটা এরকম পার্টির আর কি, দেখতেই পাচ্ছ গাছরা ভাব। তো বাকির এরকম ব্যবহার দেখে টিচার আর প্রিন্সিপালের অবস্থা তো খারাপ হয়ে যায়। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে এই টোকুগাভা কোনো সাধারণ পার্সন নয়, বুড়োটা কোনো সাধারণ পার্সন নয়। কিন্তু এই বুড়োটার কাছে বাকির এই ব্যবহার আবার ভালো লাগে। টোকুগাভা এটা শুনে হাসতে থাকে আর সে প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল স্যার আপনি আমাকে আর বাকিকে একটু একা সময় দিতে পারেন, আমরা একটু কথা বলবো। তো এই কথা শোনা মাত্রই সবাই ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। আর তারপর টোকুগাভা বাকিকে তার মুখের আঘাতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে, এটা কিভাবে লেগেছে। বাকি বলে কোনো ব্যাপার না, 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর আমি এটা খুব ভালো মতো জানি তুমি শুধুমাত্র আমাকে এখানে দেখতে আসনি, বলো তুমি কি বলতে চাও। আর তখন টোকুগাভা হাসতে হাসতে বলে, তুই একটা অদ্ভুত মাল মাইরি। তো যাই হোক, আর এরপর একটা জিনিস সামনে রাখে, অদ্ভুত একটা জিনিস, আর বলে এটা নাইট্রোগ্লিসারিন আর তুমি এটাকে ধ্বংসযজ্ঞের একটা অস্ত্র বলতে পারো। আর এই ধ্বংসযজ্ঞের অস্ত্রটা এখানে ক্রিস্টালাইজ হয়ে রয়েছে। আর ক্রিস্টালাইজেশন মেথড এমন একটা পদ্ধতি যেটা লিকুইডকে সলিডে পরিণত করে। আর তারপর টোকুগাভা বলতে শুরু করে, আজ থেকে প্রায় 100 বছর আগে এটাকে অনেকবার ক্রিস্টালাইজ করার চেষ্টা করা হয়েছিল। আর তখন এটাকে ক্রিস্টালাইজ করার জন্য কখনো ঠান্ডা কখনো গরমের ব্যবহার করা হতো, কিন্তু কোনো কিছু এটাকে ক্রিস্টালাইজ করতে পারেনি। ক্রিস্টালাইজ মানে হচ্ছে ধরো পানি যেমন বরফে ক্রিস্টাল হয়ে যায়, ওরকম একটা ব্যাপার আর কি। মানে এটা এমন একটা লিকুইড যেটাকে কোনোভাবেই ক্রিস্টালাইজ করা যেত না বা বরফের মতো এরকম করা যেত না। কিন্তু 20 শতাব্দীর শুরুতে একটা জাহাজ ভিয়েনা থেকে লন্ডনের দিকে যাচ্ছিল, আর ওই জাহাজ ভর্তি বিভিন্ন জিনিস ছিল। তবে এখানে বেশিরভাগ জিনিসই ছিল হচ্ছে নাইট্রোগ্লিসারিন। কিন্তু হঠাৎ করে জাহাজটা সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে এবং এটা খুব ভয়ের একটা ব্যাপার ছিল, কারণ এত নাইট্রোগ্লিসারিনের অপরিকল্পিত মুভমেন্ট প্রকৃতির জন্য একটা বড় ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওই জাহাজে এত ঝাঁকির ফলে ওই গ্লিসারিনের ড্রামগুলো ব্লাস্ট হয়নি, জাহাজটা ঠিক মতো লন্ডনে পৌঁছে যায়। তো তখন জাহাজের ক্রু মেম্বাররা এই কন্টেনারগুলো খুলে দেখার সিদ্ধান্ত নেয় যে কি হয়েছে ওটার। তো ওরা যখন এটা খোলা দেখতে পায় যে অবিশ্বাস্যভাবে এই নাইট্রোগ্লিসারিন গুলো অটোমেটিক্যালি ক্রিস্টালাইজ হয়ে গিয়েছে। তো এটা কিভাবে হয়েছে কারোই জানে, কিন্তু তারপরে এটা হয়ে গিয়েছে। আর ওই দিনই পৃথিবীর বিভিন্ন জায়গায় নাইট্রোগ্লিসারিন গুলো অটোমেটিক্যালি ক্রিস্টালাইজ হতে শুরু করে, আর এটাকে বলা হয় সিনক্রোনিসিটি। আর তখন আমরা বুঝতে পারি যে টোকিওতে অনেক অনেক ডেঞ্জারাস মানুষ আসবে। আর এরপর সে আমাদের আরেকটা গল্প বলতে থাকে, আমাদেরকে দেখানো হয় আমেরিকার একটা জেলখানাকে। আর এই জেলখানার নাম হচ্ছে আর্গাটোরিয়াস প্রিজন। তো এই জেলখানায় অনেক বেশি হাই সিকিউরিটি ছিল, কারণ এখানে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এই কয়েদিটা এত বেশি ডেঞ্জারাস ছিল যে সে যদি সামান্য নড়াচড়াও করে তার উপর গুলি চালানোর নির্দেশ ছিল, কারণ সে একটা ক্ষুধার্ত পশুর মতো, সে সেকেন্ডের মধ্যে যে কাউকে মেরে ফেলতে পারে। তো যাই হোক, এরপর তাকে সেখানে নেওয়া হয় যেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সামনে নিয়ে আসা হয়। আর তখনই সেখানকার যে ফাদার বা ধর্মযাজক ছিল সে বলে, মিস্টার ডোরিয়ান আপনার শেষ ইচ্ছা কি। তো ডোরিয়ান তখন হঠাৎ করে দাঁত কিলিয়ে হাসতে থাকে। তো এই দৃশ্য দেখেই তো মনে করে ফাদার ভয় পেয়ে যায়। আর তারপর ডোরিয়ান বলে, আমি শুধুমাত্র একবার হেরে যাওয়ার অনুভূতি অনুভব করতে চাই। এর মানে কি, তোমরা কনফাসল সিনেমা দেখেছিলে না, বড় ধরনের একটা ক্রিমিনাল থেকে জেলে নিজেকে আটকে রাখে। এর কারণটা হচ্ছে পৃথিবীতে কেউ নেই তার মোকাবেলা করতে পারে, সে জাস্ট হারতে চায়। তো ওরকম একটা লোক আর কি, অনেক বেশি শক্তিশালী। তো এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রসেস শুরু হয়ে যায়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়। আর এর কিছুক্ষণ পরে তার শরীর নিস্তেজ হয়ে যায় আর তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। তবে তারপরেও তাকে খোলা হয় না, আগে ডাক্তার ডাকা হয় যে ও আসলে মারা গিয়েছে কিনা। তবে তারপরে আরো 10 মিনিট ওকে ফাঁসি ঝুলিতে ঝুলিয়ে রাখা হয় যাতে নিশ্চিন্ত হতে পারে। তো এই সব কিছুর পরে ডাক্তার তার মৃত্যু কনফার্ম করার জন্য চেক করতে থাকে। কিন্তু ডাক্তার যখন চেক করতে যায় তখনই সে এমন একটা কিছু শোনে যেটা তার শোনা উচিত ছিল না, মানে হার্টবিটের আওয়াজ। আর ওই মুহূর্তে ডোরিয়ান তার চোখ খুলে হাসতে শুরু করে আর সে হঠাৎ করে সবার উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে চোখের বলকে। আর তারপর সেখানে অন্যান্য গার্ডরা চলে আসে, আর তারা যখন ঢুকে তারা খালি এখানে অন্যান্য অফিসারদের লাশই দেখতে পায়। আর ওখানে ডোরিয়ান রক্ত দিয়ে ওই দেয়ালে লিখে গিয়েছিল টোকিও, এর মানে সে এখন টোকিওর দিকে যাবে। আর এরপর আমাদের আবারও বাকি আর টাকোগাভার সিন দেখানো হয়। তো টাকোগাভাই তো এই গল্পগুলো বাকিকে বলছিল। তো টাকোগাভা তখন বলে, ডোরিয়ানে যে শুধুমাত্র আমেরিকা থেকে টোকিও আসছে ব্যাপারটা কিন্তু এরকম নয়, আর ঠিক এরকম ভাবে ব্রিটেনে একটা ঘটনা ঘটেছে। তো এরপর আমাদের স্কটল্যান্ডের একটা জেলকে দেখানো হয়। তোমরা তো সবাই জানো যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড মিলে হচ্ছে ব্রিটেন। তো যাই হোক, এখানে একটা কয়েদিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। তো মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার সামনে বসে থাকা অফিসার তাকে জিজ্ঞাসা করে, তুমি নাকি হেরে যাওয়ার অনুভূতিটা অনুভব করতে চাও, তাই না? এটাই কি তোমার শেষ ইচ্ছা? তো এটা শুনে কয়েদিটা হাসতে শুরু করে। আর এরপরে আমরা দেখি তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাই ভোল্টেজের ইলেকট্রিসিটি দেওয়া হয়। তো এত হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির জন্য ওই কয়েদিটা ছটফট করছিল। তো মোটামুটি মৃত্যু নিশ্চিত হওয়ার পরে, মানে কয়েদির চোখ মুখ দিয়ে যখন রক্ত বেরিয়ে যায় তখন ওই অফিসার ইশারা দেয় বিদ্যুৎ বন্ধ করো। তো যাই হোক, মৃত্যু কনফার্ম করার জন্য এরপর ওই অফিসার যায় হচ্ছে ওর সামনে, কিন্তু তখন ওই কয়েদি জেগে ওঠে এবং চোখের পলকে সব ভেঙে দেয়। এবং তার এত বেশি স্পিড ছিল যে ওখানে যে দুজন গার্ড ছিল তারাও দেখতে পায়নি কি ঘটলো। আর এরপর দেখা যায় সে ওই দুজন গার্ডের পেছনে চলে এসেছে এবং ব্রুটালি ওদের দুজনকে মেরে দেয়। আমি নিশ্চিত এই ভিডিওগুলো অবশ্যই মনিটাইজেশন পাবে না, মানে যারা ইউটিউবার তারা জানে আর কি, যদি মারামারি কাটাকাটি রক্ত বেশি দেখানো হয় সেটার মধ্যে অ্যাড লিমিটেড করে দেওয়া হয়, কোনো ইনকাম আসে না ওই ভিডিও থেকে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা দেখতে পাই এরপর ওই কয়েদিও ওদেরকে মারার পরে সেখান থেকে ফেরত আসতে লাগে, কিন্তু শুধুমাত্র ডাক্তারকে বাঁচিয়ে রাখে। আর এরপর সে প্লেনে চড়ে টোকিওর দিকে রওনা হয়। আর এরপর আবারও সিন শিফট হয়, আমাদের অন্য একটা জেলখানার দৃশ্য দেখানো হয়। আর এই কয়েদির ব্যাপারে বলা হয় এই কয়েদির ওজন ছিল হচ্ছে 200 পাউন্ড, কিন্তু তারপরও সে খাড়া একটা মেটালে চড়ে জেলখানা থেকে পালিয়ে গিয়েছিল। আর এই দেয়ালের উচ্চতা ছিল হচ্ছে 100 মিটার এবং দেয়ালটা ছিল হচ্ছে একটা
চিমনির মতো পুরো মসৃণ, কিন্তু তারপর সে শুধুমাত্র তার হাতের সাহায্যে এই চিমনি উঠে ওই দেয়াল থেকে পালিয়ে গিয়েছিল। এটা কোনো নর্মাল মানুষের পক্ষে করা সম্ভব না। আর এই ঘটনাটা মূলত ঘটেছিল রাশিয়ার একটা জেলখানায়। তো এরপর ওই জেলখানার সবাই যখন ওই কয়েদিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, তখন ওই কয়েদিটা করে কি সেখান থেকে পালিয়ে গান্নার বেসের দিকে যায়। আর গান্না হচ্ছে রাশিয়ার একজন অনেক বড় হিরো, অনেক বেশি শক্তিশালী। তো এই জন্য গান্না ভাবতে থাকে ওই কয়েদিকে আমি দেখে নেব। আর এইদিকে বাকি সব গার্ডরা ভাবতে থাকে ওই কয়েদি যেহেতু গানার সামনে গিয়েছে তাহলে গানা ওকে ইজিলি হ্যান্ডেল করে দেবে। কিন্তু যখন বাকি সব গার্ডরা সেখানে পৌঁছে তারা দেখতে পায় যে গান্না মানে রাশিয়ান জাতিহীরোকে মেরে কেলিয়ে রেখেছে এবং এমন চেহারা করেছে ওর চেহারা দেখার মতো অবস্থা নাই। তো ওই কয়েদির নাম হচ্ছে সিগ্রোস্কি এবং সেও দেয়ালে একটা মেসেজ লিখে দিয়েছে টোকিও, তার মানে সেও টোকিও যাচ্ছে, মানে কাম সারা জাপানের সিরিয়াসলি। তো যাই হোক এরপর বাকিকে দেখানো হয় আমাদের বর্তমানে। তো এটা শুনে বাকি তো বেশ চিন্তিত হয়ে পড়ে এবং ইন্টারেস্টেড হয়ে যায়। আর তারপর টাকোগাওয়া বলে এখনো আরো দুজন কয়েদির কথা বলা বাকি রয়েছে। তো এরপর আমাদের অন্য আরেকটা কয়েদির ব্যাপারে দেখানো হয়। তো এখানে আমরা দেখতে পাই কোনো একজন ওই কয়েদিকে দেখতে এসেছে সরকারের পক্ষ থেকে। তো তখন ওখানে থাকা যে অফিসারটা ছিল সে ওই লোকটাকে বলে তোমার এই সবকিছু এখানে রাখো, মানে ওর জামা কাপড় রেখে বেল্ট পর্যন্ত এখান থেকে নিয়ে নেওয়া হয়, যাতে ওই কয়েদিটা এই লোকটাকে হোস্ট বানিয়ে পালানোর চেষ্টা না করতে পারে বা ওর কোনো বেল্ট বা কোনো কিছু ইউজ না করতে পারে। আর তখন ওই লোকটা বলে কি ব্যাপার, এই জায়গাটা এত বেশি নিরাপদ, পুরো বুলেট প্রুফ খাঁচায় কয়েদি বন্দী রয়েছে, আর তাছাড়া আমি নিজে অনেক শক্তিশালী, আমি অনেক ভালো ক্যারাটি জানি, ব্ল্যাক বেল্টও রয়েছে আমার। তো এটা শুনে ওই অফিসার করে কি তাকে একটা ছবি দেখায়, বলে 2 বছর আগে তোমার মতো একজন খুব শক্তিশালী লোক তার সাথে দেখা করতে গিয়েছিল, তার ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছিল, ওই কয়েদিটা তার এই অবস্থা করে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাই চেহারা এমন ভাবে ফেরে দিয়েছে দেখার মতোই ছিল না চেহারাটা। ওই লোকটা তখন ভয় পেয়ে যায় এটা না জানি কত ভয়ঙ্কর কয়েদি। তো সে করে কি দ্রুত তার কাছে যেসব জিনিস ছিল সব এখানে রেখে দেয় যাতে ওই কয়েদিটা এগুলো ইউজ না করে এখান থেকে বেরোতে না পারে। তো যাই হোক এই কয়েদিটার নাম ছিল হচ্ছে স্পেক। আর 2 বছর আগে যে লোকটা তার সাথে দেখা করতে গিয়েছিল মানে ইন্টারভিউ নিতে গিয়েছিল, স্পেক তার কাছ থেকে কোন একটা জিনিস ব্যবহার করে তার শক্তির সাহায্যে মানে হাত দিয়েই সেটাকে পিসের চাবির মতো বানিয়ে ফেলেছিল এবং লকটাকে খুলে ফেলেছিল। তো এর জন্যই অফিসার মূলত সকল জিনিস রেখে যেতে বলছে। আর তারপর ওই অফিসার করে ওই সাংবাদিক ওই লোকটিকে কয়েদির কাছে নিয়ে যেতে থাকে, কিন্তু যত সামনে যেতে থাকে ওই লোকটা তত ভয় পেতে থাকে। আর তখন অফিসার বলে তুমি যে ব্ল্যাক বেল্ট পেয়েছো ক্যারাটিতে এটা সবসময় ভুলে যাও, 2 বছর আগে তার সাথে যে দেখা করতে এসেছিল সে আমেরিকার রেসলিং চ্যাম্পিয়ন ছিল। তো যাই হোক এরপর যখন ওরা ওই রুমের সামনে যায় তখন ওই রুমে তাকে দেখা যায় না। তো এটা দেখে ওই সাংবাদিক এত ভয় পেয়ে যায় যে নগদ তার প্যান্ট খুলে যায় এবং মুতেও দেয়। তো অ্যাকচুয়ালি হয়েছে ওই কয়েদি সেখান থেকে বেরিয়ে এয়ার ভেন্টের মধ্যে লুকিয়েছিল এবং ডাইরেক্ট সুযোগ পেয়ে ওই সাংবাদিককে মনে করো চাপা মেরে ফেলে। কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, এখানে যে সাংবাদিকটা এসেছিল সকল মেটাল রেখে আসলেও তার একটা দাঁত ছিল হচ্ছে স্বর্ণের। তো ওই কয়েদি করে কি সেই দাঁতটাকে ব্যবহার করে চাবি বানিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে লাগে। আর এর 2 বছর আগে এই কয়েদির সাথে যে দেখা করতে এসেছিল তার হাতে জাস্ট আংটি ছিল, সেই আংটি ব্যবহার করে চাবি বানিয়েছিল এর আগে। তো যাই হোক এটা দেখে সে অফিসার তো ভয় পেয়ে যায়, অ্যালার্ম বাজিয়ে দেয়। আর আমরা দেখি ওই কয়েদিও টোকিওতে যাবে মানে এরকম প্ল্যান করেছে। কিন্তু এই যে জেলখানাটা এটা কিন্তু পানির 200 মিটার নিচে ছিল, কিন্তু ওই কয়েদি করে কি লোহার দাঁত ব্যবহার করে সেই সাবমেরিন থেকে বেরিয়ে যায়। তো এখানে থাকা সবাই ভাবছিল যে 200 মিটার নিচে থেকে কোনো ভাবে উপরে উঠতে পারবে না, কিন্তু আমরা দেখতে পাই সে অলরেডি পানির উপর উঠে গিয়েছে। কি ডেঞ্জারাস কয়েদি রে ভাই। তো যাই হোক এরপর আবারও সিন শিফট হয় আর আমাদের শেষ কয়েদিকে দেখানো হয়, 5 নম্বর কয়েদিকে, যে আজ পর্যন্ত অনেক মানুষ মেরে ফেলেছে এবং তাকেও খুব দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এখানে 2 জন গার্ড তার ব্যাপারে কথা বলছিল, মানে এই কয়েদির ফাইটিং স্টাইল নিয়ে কথা বলছিল। তো তখন একজন গার্ড বলে আমি শুনেছিলাম এই কয়েদি এক ধরনের বিষাক্ত গ্যাস ইউজ করে এবং সে যে কোনো ধরনের বিষাক্ত গ্যাস সহ্য করতে পারে। কিন্তু আরেকজন বলে আমার মনে হয় ওর কাছে আরো অন্য গোপন জিনিসও থাকতে পারে। তো যাই হোক এখানে আমরা দেখতে পাই ওই কয়েদিকে একটা গ্লাসের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে এবং এই গ্লাসটা এত বেশি শক্তিশালী যে বোমাও প্রতিরোধ করতে পারে, বুলেটও। আর এখানে লক্ষ্য এই কয়েদি রয়েছে হচ্ছে জাপান এবং তার নাম হচ্ছে রিও ইনাগি। তো যাই হোক হঠাৎ করে ওই কয়েদি করে কি গার্ডের দিকে আসতে থাকে আর তখন সে বলে আচ্ছা তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গ্যাস কোনটা? তো এটা শুনে ওই গার্ডরা ভয় পেয়ে যায় এবং তারা বলে এখনই পেছনে যাও এবং গার্ডরা করে কি বন্দুক বের করে। আর তখন ওই কয়েদি বলে তোমার কি মনে হয় যে গ্লাসটা বোমা বিস্ফোরণ প্রতিরোধ করতে পারে তোমরা সেটা গুলি দিয়ে কি করবে? কিন্তু তোমাদের কি মনে হয় তোমরা এখানে আমাকে আটকে রেখেছো? না, আমি এখানে ইচ্ছে করে রয়েছি। তোমাদের কাছে এটা বুলেট প্রুফ বোম প্রুফ গ্লাস হতে পারে, বাট আমার কাছে এটা একটা কাচের জানালার মতো, আমি এখানে খুব সহজে আমার ভ্যাকুয়াম তৈরি করতে পারবো। আর তখনই চোখের পলকে আমরা দেখি ওই গ্লাসটা সে ভেঙে ফেলে। তো এর মানে এই কয়েদির কাছেও কোনো স্পেশাল স্কিল রয়েছে। তো ওখান থেকে সে বের হয়ে 2 জন গার্ডকে মানে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। আর ওই মুহূর্তে সেখানে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। আর এই কয়েদিটাও টোকিওই আসছে, মানে জাপানের আরেকটা জেলখানা থেকে টোকিও আসছে। তো এই পর্যন্ত আমরা মোট 5 জন কয়েদিকে দেখলাম। আর এই 5 জন কয়েদি কতখানি ভয়ঙ্কর সেটাও আমরা দেখলাম। আর তারা টোকিওতে কেন আসছে জানো? শুধুমাত্র হারার অনুভূতি নিতে, যাতে তারা তার চেয়ে শক্তিশালী কারোর সাথে মোকাবেলা করতে পারে। আর এটা কত ডেঞ্জারাস কত ব্রুটাল এটা কিন্তু বুঝতে পেরেছে। তো যাই হোক এরপর সিন আবার শিফট হয় টাকোগাওয়া এবং বাকির উপর। তো টাকোগাওয়া বলে দেখো সিনক্রোসিটি হচ্ছে একটা কাকতালীয় ঘটনা, ঠিক সেই নাইট্রোগ্লিসারিনের মতোই। সেই নাইট্রোগ্লিসারিন যখন ক্রিস্টালাইজ হলো তখন পৃথিবীর সব নাইট্রোগ্লিসারিনই কিন্তু অটোমেটিক্যালি ক্রিস্টালাইজ হয়ে গিয়েছে। তো ঠিক এভাবে কাকতালীয় ভাবে 5 জন সবচেয়ে বিপজ্জনক কয়েদি জেল থেকে পালিয়ে গেল শুধুমাত্র টোকিও আসার জন্য। আর তাদের এখানে আসার উদ্দেশ্য তো একটাই, তারা জানতে চায় যে হারার অনুভূতি কি, কারণ তারা কখনোই কারোর সামনে হারেনি। তো এরপর টোকুগাওয়া বাকিকে একটা প্রশ্ন করে, বাকি তুমি নিশ্চয়ই এর মানে কি সেটা বুঝতে পারছো তাই না? বাকি এখানে পুরো শক স্তব্ধ হয়ে যায়। আর এখানে
এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়। তো যাই হোক, বুঝতেই পারছো ফার্স্ট এপিসোডে যদি এরকম ব্রুটাল হয়, ইন্ট্রোডাকশনে যদি এরকম হয়, এর পরবর্তী এপিসোডগুলো কি হবে ভাই? তো এর মানে আমরা অনেক দিন পরে একটা ব্রুটাল, এক্সাইটমেন্টে ভর্তি এবং ধুমধারাক্কার একটা সিরিজ দেখতে চলেছি এবং একসাথে এনজয় করতে চলেছি। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নেব, বাট এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করি। আমি এই পর্বটা দেখে যেটা বুঝলাম, আমাদের যে নাইট্রোগ্লিসারিনের গল্পটা বলা হয়েছে, আমি প্রথমে মনে করেছিলাম যে ওই নাইট্রোগ্লিসারিনের জন্য হয়তো এইসব কয়েদিরা শক্তিশালী হয়েছে, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে নাইট্রোগ্লিসারিনের একটা ড্রাম যখন পুরো ক্রিস্টাল হয়ে গিয়েছে, তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে নাইট্রোগ্লিসারিন ছিল সেগুলো মনে করো ক্রিস্টাল হয়ে গিয়েছে। আর একসাথে কাকতালীয় ভাবে এইসব ঘটনাকে বলা হয় হচ্ছে সিনক্রোনিসিটি। তো ঠিক একইভাবে বিভিন্ন জায়গার কয়েদিরা মনে করে এরকম মনস্টার হয়ে গিয়েছে এবং পালিয়ে টোকিওতে আসছে শুধুমাত্র লড়াই করার জন্য। তো ওই নাইট্রোগ্লিসারিনের সাথে জাস্ট ওই কয়েদিদের কাকতালীয় ভাবে টোকিও আসার ব্যাপারটাকে তুলনা করা হয়েছে। তো আমার মনে হয় না নাইট্রোগ্লিসারিনের সাথে এই কয়েদিদের কোনো সম্পর্ক রয়েছে আর কি। এটা জাস্ট গল্পটাকে বোঝানোর জন্য টোকুগা ভাই বাকিকে বলেছে। মানে আমি এতদূর যা বুঝলাম। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।